সূর্য এখনো পুরোপুরি উদয় হয়নি পূর্ব অম্বরবক্ষে। চারদিকে এখনো জমাট বাঁধা অন্ধকারে চেয়ে আছে ধরণী। দূরের মসজিদ হতে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি। আবৃত্তি সদ্য গাঢ় হওয়া নিদ্রা ভঙ্গ করে বহু কসরত করে চোখের ভারী পল্লব পিটপিট করে খুলে তাকালো। ঘুম ঘুম মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতে অনুভব করলো মাথা সহ পুরো মেয়েলি গতরে অসহ্য এক বিষ যন্ত্রণা ছড়িয়ে আছে। নিদ্রার ছোট চোখ দুটো ঢুলু ঢুলু। রাত্রির শেষ প্রহরে একটু ঘুমিয়েছিল, তাই গাঢ় হয়ে এঁটে বসা চোখ দুটো খুলতে বেগ পোহাতে হচ্ছে আবৃত্তিকে। তবু রোজকার অভ্যাসের তাড়না আজান শুনে আর ঘুমিয়ে থাকতে পারল না। সহসা ব্যস্ত চিত্তে উঠতে নিল। বিধি বাম, নিজেকে সুতোবিহীন আবিষ্কার করে ধরফরিয়ে উঠল। রুদ্ধশ্বাসে ঐক্যের শরীর থেকে বেডশিটটা ছিনিয়ে নিজেকে ঢেকে নিল। ঐক্য একটু নড়ে চড়ে পুনরায় ঘুমে তলিয়ে গেল। আবৃত্তি বড় বড় শ্বাস নির্গত করে। ভীষণ লজ্জার তোরে ফুলে ফেঁপে উঠল খরগোশের ন্যায় আদরে গাল দুটো। এক অবর্ণনীয় রোমাঞ্চে শিহরিত হলো সমগ্র কায়া। আড়ষ্ট নজর তুলে পাশে তাকালেও গভীর ঘুমে তলিয়ে থাকা ঐক্যের দিকে। বেচারা দিন দুনিয়া ভুলে ঘুমাচ্ছে। আবৃত্তি আরক্তিম মুখে মুচকি হাসল। আলগোছে মাথাটা নামিয়ে বড্ড সাহস করে একটা ভেজা চুমু খেলো ঐক্যের সিগারেট পোড়া কালচে ওষ্ঠে। ঐক্য ঠোঁট কুঁচকে নড়ে চড়ে উঠল। আবৃত্তি তড়িৎ মেঝে থেকে শাড়িটা তুলে গায়ে জড়িয়ে ওয়াশরুমে ছোটে। এই লোকটার সামনে এই অবস্থায় পড়লে সেরেছে। গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বের হয়ে দেখে ঐক্য এখনো ভসভস করে ঘুমোচ্ছে, যেন 7 জন্মের ঘুম আজকেই ঘুমিয়ে নিচ্ছে। আবৃত্তির আর ইচ্ছে করলো না গভীর ঘুমটা ভাঙিয়ে দিতে, তাই একা একাই নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে জায়নামাজটা ড্রয়ারে ভাঁজ করে রেখে আবৃত্তি পিছু ফিরতেই ভরকে গেল। বিছানার হেডরেস্টে ঐক্য মাথা এলিয়ে নির্নিমেষ এদিকেই চেয়ে আছে। সহসা আবৃত্তি লজ্জায় আইঢাই করে ওঠে। মাথা থেকে নামাজের হিজাবটা খুলে রেখে মৃদু স্বরে বলল, উঠে গিয়েছেন? তাহলে সাবান নিয়ে নামাজটা পড়ে নিন বাসায়। ঐক্য মনে হয় না শুনেছে। ও এখনো হা করে আবৃত্তিকে দেখছে। আবৃত্তি ঐক্যের এমন দৃষ্টি থেকে বাঁচতে কাজ করার বাহানায় এটা সেটা তুলছে, আবার রেখে দিচ্ছে। আজকে সকালটার মতো সুন্দর দৃশ্য বিগত বছরে ঐক্যের জীবনে আসেনি। সদ্য ঘুম ভাঙতেই একটা মোহনীয় দৃশ্যের সাক্ষী হলো ওর দুচোখ। ঘুম ভাঙা লাল চোখে ঐক্য নিষ্পলক তাকিয়ে রইল আবৃত্তির আরক্তিম মুখ। কোমর ছুঁই ছুঁই ভেজা চুল আর পিটপিট করে নড়তে থাকা বড় বড় চোখের পাপড়ি। বড় ইচ্ছে হলো ওই পাপড়িগুলো হাত দিয়ে একটুখানি ছুঁয়ে দিতে। হালকা গোলাপি বর্ণের শাড়িটাই কি স্নিগ্ধ দেখাচ্ছে তার বুকে। ঐক্যের নেশাক্ত চাহনি নিজের শরীরে অনুভব হতে আবৃত্তি হাঁসফাঁস করে উঠে লাজে। না তাকেও বুঝতে পারল মানুষটার জলজলে দৃষ্টি স্থির ওর উপরে। ঐক্যের এমন দৃষ্টি থেকে বাঁচতে আবৃত্তি কি করবে না করবে ভেবে হঠাৎ রুমে থাকা মিনি ফ্রিজটা খুলল। এতক্ষণ নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকা ঐক্যের সম্বিত ফিরে ধরফরিয়ে উঠে আবৃত্তিকে মানা করার সুযোগটাও পেল না। এর আগেই যা হওয়ার হয়ে গেল। ফ্রিজটা খুলতেই আবৃত্তির চক্ষু চড়ক গাছ। পুরো ফ্রিজ ভর্তি নামি দামি বিদেশি ব্র্যান্ডের মদের বোতল। ঐক্যের নিজের কপাল চাপড়াতে ইচ্ছে হলো। এগুলো রুম থেকে সরাতে কিভাবে যেন ভুলে গিয়েছিল। এখন কি হবে? আবৃত্তি যদি রাগ করে ওর ওপর? ও তো জানে না ঐক্য কি পরিমাণ নেশাখোর। আবৃত্তির শান্ত মেজাজটা চটে গেল সাজিয়ে রাখা অ্যালকোহলের বোতলগুলো দেখে। এই লোকটা নেশা করে? সিগারেটের নেশা আছে এটা সম্পর্কে আবৃত্তি অবগত, কিন্তু এই লোক যে মদখোর সেটা তো জানা ছিল না। ফ্রিজটার সামনে থেকে সরে আবৃত্তি সোজা সাপটা ঐক্যের দিকে ঠান্ডা চোখে তাকালো। বইয়ের শানিত দৃষ্টি ঠাওর করে ঐক্য একটা শুষ্ক ঢোক গিলে আবৃত্তি বাসখাই গলায় জিজ্ঞেস করে, আপনি যে পিওর মদখোর আগে জানতাম না তো। ঐক্য মুখটা চোরের মতো করে মিনমিনিয়ে বলল, ওই মাঝে মাঝে একটু একটু খাওয়া হয়, অ্যাজ আ ড্রিঙ্কস। ছি, আবার গর্ব করে বলছেন? এসব অখাদ্য গিলেই তো ঠোঁট দুটো এত কালো। তোমার চুমু খেতে ঘেন্না লেগেছে কাল? হঠাৎ এই পরিস্থিতিতে এমন একটা প্রশ্ন আবৃত্তি আশা করেনি। এক প্রকার বিষম খেলো বেচারি। চোখ দুটো ধারণ করলো প্রকট আকার। ও কি বুঝিয়েছে আর এই লোক কি বুঝি নিয়েছে? একটা বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে আবৃত্তি মদের চকচকে বোতলগুলো সব একে একে বের করতে লাগলো। ঐক্য ধরফর করে নেমে আসে বেড থেকে। আবৃত্তি ওকে দেখে কুণ্ঠায় নুয়ে যায়।
ঐক্যের পরনে তখন কেবলমাত্র একটা ঢিলে ঢালা শর্টস। ঐক্য ভয়ে ভয়ে শুধায়, এগুলো কি করবে তুমি? আবৃত্তি ভাবলেই শিন গলায় বলল, আস্তা করে ছুঁড়ে ফেলবো। ঐক্য চোখ বড় বড় করে বলল, কি? আবৃত্তি, তুমি জানো এগুলো কত এক্সপেন্সিভ? আবৃত্তি নাক ফুলিয়ে বলে, জানতে চাই না। আমি শুধু জানি এই অখাদ্যের বোতলগুলো আমার স্বামীর শরীরের জন্য হানিকর। আবৃত্তি প্রবল অধিকার মিশিয়ে বলল। ঐক্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আবৃত্তির নির্লিপ্ত মুখটায়। মেয়েটা এইমাত্র কি বলল? আমার স্বামী? আবৃত্তি গজগজ করতে করতে বোতলগুলো সব রুমে থাকা বিনে ছুঁড়ে ছুঁড়ে ফেলল। ঐক্য বইয়ের রণচণ্ডী রূপ দেখে আর মানা করার সাহস পেল না। অসহায় চোখে নিজের বহু বছরের সঙ্গীগুলোকে অবহেলায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দেখল। সকাল 6টা। চৌধুরী বিলাস সবাইকে বেশ ব্যস্ত দেখাচ্ছে। অন্য সময় এই সময়টায় ভিলায় নিস্তব্ধতা বিরাজ করল, আজ পরিবেশ ভিন্ন। কারণ আজ ঐক্য আবৃত্তির রিসেপশন। ড্রয়িং রুমে আসতেই দেখল ওয়াফা আরশান পুরো হল রুমে ছোটাছুটি করছে। ওদের খিলখিল হাসির শব্দ ঝংকার তুলছে পুরো বাড়িটায়। আবৃত্তি অবাক হলো ওদের এত তাড়াতাড়ি উঠে যেতে দেখে। অন্যদিন স্কুলের সময় হলে এরা ঘুম থেকে উঠতেই চায় না, কিন্তু আজ দেখো সাত সকালে নিজেরা নিজেরা উঠে বাড়ি মাথায় তুলছে। আবৃত্তি স্মিথ হেসে ধীর পায়ে মাথায় ঘুমটা টেনে রান্নাঘরের দিকে এগোয়। ভেতরে ঐক্যের বড় মামি কাকলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুয়াদের রান্নায় তদারকি করছিলেন সকালে নাস্তার জন্য। আবৃত্তি ইতস্ততভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় মামুনি। কাকলি ফিরে তাকালেন। দরজার সামনে হালকা গোলাপি বর্ণ শাড়ি পরনে মাথায় ঘোমটা টানা গোল গাল মিষ্টি চেহারার মেয়েটাকে দেখে ওনার চোখ জুড়িয়ে গেল। মনে মনে মাশাল্লাহ পড়ে নিলেন তিনি। গোলগাল মিষ্টি মুখের আবৃত্তিকে ওনার খুব পছন্দ হয়েছে। না, ঐক্যর পছন্দের তারিফ করতেই হয়, বিড়বিড় করে বললেন তিনি। আমি কিছু সাহায্য করব মামুনি? আবৃত্তি নম্র স্বরে বলল। কাকলি সপ্রতিভ হলেন। ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বললেন, না মা, তার দরকার নেই। খিচুড়িটা হয়ে গিয়েছে, আর মাংসের ঝোল আরেকটু গাঢ় হয়ে এলেই নামিয়ে ফেলবো। তোমারই রান্নাঘর, সারাটা জীবন পড়ে আছে। আবৃত্তি মুচকি হাসল, বলল, আমি আরশান ওয়াফার জন্য 1 প্লেট নিয়ে যাই। ওমা, এটা জিজ্ঞেস করার কি আছে? তোমার বাচ্চাদের জন্য তুমি খাবার নেবে। আবৃত্তি মৃদু হেসে একটা প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে নিল। তারপর 2টো ডিম পোস্ট করে নিল। মাংস নেবে না? না, আসলে অতিরিক্ত তেল ঝাল খেলে ওরা হজম করতে পারবে না। হুম, ঠিকই বলেছ। বাচ্চা মানুষ, এত ভারী খাবার হজমে সমস্যা হবে। আবৃত্তি প্লেটটা নিয়ে চলে যেতে রিমলা মুখ খুলে, খালাম্মা দেখছেন নতুন বউ? যেমন মুখের সিঁড়ি তেমন আচার ব্যবহার, কথা হলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর ঐক্য বাবার আগের বউটা, বাপরে, সারাদিন খালি চিল্লাপাল্লা করতো। কামে একটু 19-20 হইলেই এত গাইল্লাই তো, বাবা গো বাবা। কাকলি সায় মিলিয়ে বললেন, ঠিকই বলেছ। মেয়েটার বাচন ভঙ্গি বেশ সাবলীল, আর দেখতেও বেশ। বউ মানুষ একটু গোলগাল মিষ্টি আদলের না হলে চোখে আটকায় না। মাহিরার মতো অত লম্বা মেয়ে দেখতে ভালো লাগে না। বাচ্চাদের ভরপেট খাইয়ে তৈরি করে দিয়ে আবৃত্তি রুমে আসলো খাবার নিয়ে। ঐক্য তখন পুরোপুরি তৈরি হয়ে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে পারফিউম মাখছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্যুটে বেশ সুদর্শন দেখতে লাগছে বলিষ্ঠ গতরের দীর্ঘদেহী শ্যামবর্ণ ঐক্যকে। আয়নায় আবৃত্তিকে দরজার কাছে দাঁড়িয়ে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ঐক্য ফিচেল হেসে বলে, মিসেস চৌধুরী, ভেতরে আসতে পারেন, এটা আপনারই কক্ষ। আবৃত্তি হালকা চমকে ওঠে, দ্রুত নিজেকে ধাতস্থ করে রুমে ঢুকে বলল, খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আবৃত্তি ডিভানের সামনে সেন্টার টেবিলটায় খাবারের ট্রেটা রাখলো। ঐক্য শার্টের হাতা গুটিয়ে ডিভানে বসলো। তুমি খেয়েছ? আবৃত্তি প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, না, এখন খাবো। দাঁড়াও। আবৃত্তি হাত থামিয়ে অবুঝ চোখে তাকায়। ঐক্য বলল, 1 প্লেটই বাড়ো, একসাথে খেয়ে নি। আবৃত্তির চোখের ভারী পল্লবগুলো কেঁপে ওঠে। ঢোক গিলে মৃদু কম্পমান হাতে প্লেটে বেশি করে খাবার বেড়ে নেয়। খাইয়ে দাও। হ্যাঁ? আবৃত্তি চমকে তাকায়। ঐক্য হালকা হেসে বলে, ওয়াফা আরশান দেখি খুব মজা করে তোমার হাতে খাবার খায়, আমিও একটু দেখি আসলে তোমার হাতে খেতে কেমন। স্বামীর আবদারে আবৃত্তি জোরপূর্বক হাতের কম্পন রুখে খিচুড়িতে মাংস মেখে ঐক্যের মুখের সামনে তুলে ধরে। ঐক্য হা করে খাবারটা গিলে নিল।
খাবারটা চিবোতে চিবোতে বলল, উম আসলেই এখন বুঝলাম আমার বাচ্চারা এত মজা করে তোমার হাতে খায় কেন। আসলে অনেক টেস্ট বউয়ের হাতের খেতে। আবৃত্তি লজ্জায় লাল হয়ে খাবারের মাখানোয় মনোযোগ দিল। তুমি খাচ্ছ না কেন? আবৃত্তি নিজেও এক লোকমা মুখে তুলে বলল, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ঐক্য জুস খেতে খেতে বলল, এখানে দুটো লেহেঙ্গা আছে আবৃত্তি, তোমার যেটা পছন্দ ওটা পরবে আজকে। হো, একটু পর মেকআপ আর্টিস্ট আসবে তোমাকে সাজাতে। আবৃত্তি দেখলো বেডের উপরে দুটো লেহেঙ্গা রাখা, একটা গাঢ় ল্যাভেন্ডার আর একটা হালকা মেরুন রঙের লেহেঙ্গা বিছানার উপর মেলে রাখা। আবৃত্তি হাত কসলাতে কসলাতে বলল, আপনি একটা চুজ করে দিন না। ঐক্য কিছুক্ষণ নিবিড় মনোযোগে লেহেঙ্গা দুটো দেখলো, তারপর মেরুন রঙা লেহেঙ্গাটা হাতে ছুঁয়ে বলল, এটা পরবে। আবৃত্তি আয়নার সামনে লেহেঙ্গাটা নিজের গায়ে ধরে বলল, এটা ভালো লাগবে? আবৃত্তি জিজ্ঞেস করলো, আসলে ঐক্যের অ্যাটেনশন চাইছে। প্রতিটা মেয়েই চায় তার স্বামী তার প্রতি একটু বেশি নজর দিক। আবৃত্তি চকচকে চোখে আয়নায় ডিঙ্গিয়ে ঐক্যের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ঐক্য হঠাৎ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষল আদুরে বেড়ালের মতন। আবৃত্তির মোমের মতো গালে এবার লজ্জার লাল আভা ফুটে উঠল। টসটসে মেদুর গাল দুটো ফুলে ফেঁপে উঠল। ঐক্য ঘোর লাগা কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, এই দুনিয়ায় এমন কোনো রং বা পোশাক নেই যে আমার বউকে মানাবে না। তুমি এতটাই সুন্দর আবৃত্তি। আবৃত্তি লজ্জা আরক্তিম নত মুখে বলল, বেশি বেশি। আমি এতটাও সুন্দর না। ঐক্য ওকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, আফসোস। তোমাকে যদি বোঝাতে পারতাম আমি কতটা মুগ্ধ তোমার রূপে, তাহলে বুঝতে তুমি কতটা সুন্দর। আবৃত্তি সলজ্জে মুস্কি হাসে, ভাইয়া, ভাবিকে সাজাতে এসেছে, দেখি দরজা খোলো। ঐক্য চমকে ওঠে, ওর হাতের বাঁধনে আবৃত্তি মুচড়ে ওঠে, দেখি ছাড়ুন আমায়। ঐক্য কপাল কুঁচকে বিরক্তিকর শ্বাস ছেড়ে বলল, উফ, এরা আমাকে শান্তিতে একটু রোমান্স করতেও দেবে না। আবৃত্তি ঐক্যের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, জানতো। ঐক্য আবৃত্তির কানে ফিসফিস করে বলল, এখন যাচ্ছি, কিন্তু রাতে ছাই দিয়ে ধরবো। আবৃত্তির কান দুটো গরম হয়ে ওঠে। ঐক্য গালে জিভ ঠেকিয়ে হেসে হেলে ঢুলে দরজা খুলে দেয়। দরজা খুলতে ঐক্য দেখে ডজন খানিক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই মহিলাগুলো এক প্রকার আতঙ্ক ঐক্যের নিকট। ঐক্য হতাশ নিঃশ্বাস ছাড়ে। বিয়ে শেষ, বাসর শেষ, কিন্তু এরা যেন লেজই ছাড়তে চাইছে না। মনে বিরক্ত হলো, মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, আপনারা? ঐক্যর কাজিনের বউ সরু গলায় বলল, ভাইয়া, দিন দুপুরে দরজা আটকে আছেন? রাতে কি দুজন বসে বসে মশা মেরেছেন? সবাই ঠোঁট টিপে মিটে মিটে হাসলো। ঐক্য যেন বিষম খেলো, বুঝলো অতি সত্বর এখান থেকে কেটে পড়তে হবে, না হয় যেটুকু মান ইজ্জত বেঁচে আছে সেটুকু খোয়াতে হবে। ও মৃদু গলা খাকারি দিয়ে বলল, তোমরা যাও না, আবৃত্তি ভেতরেই আছে, আমি দেখে আসি বাচ্চারা কি করছে। এই বলে ঐক্য এক প্রকার কেটে পড়ল। ওর যাওয়ার পানে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আবৃত্তি। এবার এরা আবৃত্তিকে চেপে ধরবে, অশ্লীল অশ্লীল কথা বলে ওর কানের পোকা নাড়িয়ে ফেলবে। হলো তাই। আবৃত্তিকে চেঞ্জ করতে গিয়ে কালচে বর্ণ ধারণ করা কামড়ের দাগগুলো দেখে ভাবি সমাজের একজন দুষ্টু হেসে বলল, কি ব্যাপার আবৃত্তি, তোমাদের রুমে কি বিড়াল আছে? আবৃত্তি অবুঝ গলায় শুধালো, বিড়াল? কই না তো, কেন ভাবি? উনি রয়ে শুয়ে বললেন, না মানে তোমার শরীরে দেখি খামচির দাগ, কামড়ের দাগ, তাই ভাবলাম কোনো বিড়াল কামড়ে দিয়েছে নাকি। আবৃত্তির মাথাটা চক্কর কেটে ওঠে। ইচ্ছে করছে এদের সামনে থেকে এক ছুটে পালিয়ে যেতে। আরে ভাবি, এগুলোকে বলে কি জানি? ও, লাভ মার্ক। আবৃত্তি দোকান চেপে ধরে তার সরে চেঁচিয়ে ওঠে, আল্লাহ দোহাই লাগে, চুপ করুন আপনারা, একটু রেহাই দিন। ঐশী লজ্জায় ফোনটা হাতে নিয়ে চলে গেল। বাগানে হাঁটতে হাঁটতে ভাবলো, ছি ছি, এনারা কি বলছেন এসব? ওর বিয়ের পরও কি ওকে এসব ছি মার্কা কথা শুনতে হবে? ভাবতে ঐশীর কান দুটো কেঁপে ওঠে। ইস, ও তো লজ্জায় মরেই যাবে। ওর ভাবনার মধ্যেই দুটো হাত ও নির্মেদ সরু কুমোর আঁকড়ে চিলের মতো ছো মেরে বাড়ির পেছন দিকটা নিয়ে গেল। হঠাৎ আক্রমণে হতবিহ্বল ঐশী চিৎকারটুকু করারও সময় পেল না। কম্পমান বক্ষে ভয়ে ভয়ে খিচে রাখা চোখ দুটো পিট পিট করে খুলতে ওর সামনে একটা ঝাপসা অবয়ব এবার স্পষ্ট হয়। এই অবয়বটা ঐশীর সবচেয়ে নিরাপত্তার, ভালোবাসার, যার কাছে থাকলে ঐশীর এক চুলও বাঁকা হওয়ার সম্ভাবনা নেই।
মানুষটার ভালোবাসা। ঐশী বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিয়ে বলল, এভাবে কেউ টেনে আনে? আমি কত ভয় পেয়েছিলাম। আহান বিমুগ্ধ দৃষ্টিতে ঐশীর আপাদমস্তক নজর বুলালো। একটা সি ব্লু কালারের সারারা পরনে। আহানের ওষ্ঠকোণে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। ঐশীর চোখ প্রকট হয়, ও আঁতকে উঠল এক প্রকার। এই লোকটা হাসছে কেন? ওকে কি জোকারের মতো দেখাচ্ছে? খেয়াল করেছে কোনো অনুষ্ঠানে যেখানে আহানের উপস্থিতি থাকবে, সেখানে ঐশী সবসময় আহানের পছন্দের রংটাই নিজের শরীরে জড়াবে। আহান মনে মনে তৃপ্ত হলো, এই ভেবে হাজারো প্রবঞ্চকের ভিড়ে ও সঠিক মানুষটিকেই পেয়েছে। ঐশী অস্থির চিত্তে বলল, আমাকে কি সুন্দর লাগছে না? আহান দুপাশে মাথা নাড়ালো। ঐশী আপাদমস্তক নিজেকে দেখে কাঁদো কাঁদো স্বরে বলল, কেন, কি সমস্যা? আমি তো বেশি মেকআপও করিনি। আহান ঠোঁট কামড়ে হেসে ঐশীর কাঁধ আঁকড়ে ধরে হ্যাঁচকা টান মারে। অতর্কিতে ঐশী আহানের বুকে এসে পড়ে। হঠাৎ ঐশীর পুরো শরীরটা তিরতির করে কেঁপে ওঠে আহানের এহেন গভীর স্পর্শে। আহান এক হাত ঐশীর কোমরে জড়িয়ে আরেক হাতে ঐশীর রক্তিম মেদুর গালে স্লাইড করে নেশাক্ত দৃষ্টি ফেলে ফিসফিসিয়ে বলে, তোমাকে এত বাজে দেখাচ্ছে যে ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি। ঐশী লজ্জায় আইঢাই করে ওঠে। তুতলে বলে, প্লিজ ছাড়ো না আহান। কেন ছাড়বো? কেউ দেখে ফেলবে। দেখলে কি হবে? ঐশী অসহায় গলায় বলে, আমরা এখনো বিয়ে করিনি। তো আমি তো দুপায়ে তৈরি। তোমার ওই খচ্চর ভাইটা তো নিজে আমার বোনকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আমাকে নিজের বোন দিচ্ছে না। ঐশী আনত মুখে ঠোঁট টিপে হাসে। ওরা নিজেদের মধ্যে এতটাই বিভোর ছিল যে কেউ একজন অগ্নি দৃষ্টিতে ওদের দেখছে খেয়ালই করলো না দুজনে। মাম্মাম, দরজা খোলো মাম্মাম। মেকআপ আর্টিস্ট আবৃতির মাথায় দোপাট্টাটা সেট করছিল। আপাতত রুমে কেউ অ্যালাউড না, কিন্তু বন্ধ দরজার বাইরে ওর ছানাদের হাঁক ডাকে আর টাকা গেল না। সহসা আবৃতি অনুরোধের স্বরে বলল, আপু প্লিজ ওদের ঢুকতে দিন। ম্যাম, আপনার সাজ অলমোস্ট কমপ্লিট। না প্লিজ, ওরা কেঁদে ফেলবে। আচ্ছা মলি, দরজা খুলে দে। পাশের হেল্পার আর্টিস্ট উঠে দরজা খুলে দিতি এক প্রকার হুড়মুড় করে ঢুকলো ওয়াফা আরশান। আবৃতি ওদের দেখে মুস্কি হাসলো। ওয়াফা আরশান তাদের মাম্মাকে দেখে চকচক চোখে বলল, মাম্মাম, ইউ লুকিং সো প্রিটি। রুমের সবাই মুস্কি হাসলো ওদের পাকা পাকা কথায়। আবৃতি ঠোঁটে আলতো হাসি ফুটে ওদের কাছে ডাকলো। ওরা ছুটে আসতে আবৃতি দুজনকে জড়িয়ে কপালে সস্নেহে চুমু খেলো। আমার কলিজাদেরও খুব খুব প্রিটি দেখতে লাগছে মাশাল্লাহ। কই আমার মেয়ে আর নাতি নাতনি কই? চেনা পরিচিত পরম আপন কণ্ঠটি কর্ণধার হতে আবৃতি সপ্রতিভ হলো। নিজের মাকে হাসি মুখে রুমে ঢুকতে দেখে আবৃতির চোখ জোড়া ছলছল করে ওঠে। মাত্র একদিন হয়েছে মা নামক মমতাময়ীকে ছেড়ে আসার, কিন্তু আবৃতির কাছে মনে হচ্ছে সহস্র যুগ পার হয়েছে। আবৃতি সব সাজগোজ ছেড়ে ফেলে ছুটে গিয়ে জাহানারার বুকে আঁচড়ে পড়ে ফুঁফিয়ে ওঠে। জাহানারা মেয়েকে বুকে আগলে ধরা গলায় বললেন, কেমন আছিস মা? আবৃতি অশ্রুসিক্ত স্বরে বলে, জানি না মা। একদিকে নতুন করে সব ফিরে পাওয়ার সুখ, অন্যদিকে তোমাকে ছেড়ে আসার দুঃখ। মেয়েদের জীবন এমন কেন মা? জাহানারা চোখ মুছে মেয়েকে বুক থেকে তুলে বললেন, এটাই মেয়েদের প্রকৃত জীবন মা। আল্লাহ মেয়েদের তৈরি করেছেন ত্যাগের মূর্ত প্রতীক হিসেবে, আর এই ত্যাগেই কিন্তু নারী জীবন মহিমান্বিত। রুমে ঢুকতে ঢুকতে দারাজ গলায় বললেন জোবাইদা চৌধুরী। জাহানারা চোখের পানি মুছে বললেন, আসুন আপা। জোবাইদা চৌধুরীর হাতে একটা গহনার বাক্স। জাহানারা নাতি নাতনিদের আদর করে বিছানা বসলেন। জোবাইদা চৌধুরী বাক্সটা খুলে বিছানায় রাখলেন। একটা সোনার হার জলজল করছে সেখানে। জোবাইদা চৌধুরী বললেন, দেখো তো মা, পছন্দ হয়েছে কিনা। এটা আজকে পরবে তুমি, আমার তরফ থেকে তোমার জন্য তোহফা। আবৃতি নর্ম স্বরে বলল, আম্মু, এসবের কি প্রয়োজন? এতগুলো জুয়েলারি আমি কখন পরবো? আবৃতির মুখে আম্মু ডাকটা এত মধুর শুনতে লাগলো, প্রকৃত অর্থে আজ ওনার নিজেকে শাশুড়ি মনে হচ্ছে। মাহিরা সবসময় ওনাকে আন্টি আন্টি ডাকতো। কয়েকবার আম্মু ডাকতে বলার পরও মাহিরা কর্ণপাত করেনি, কিন্তু এই একদিনে মেয়েটা ওনাকে কত অকপটে আম্মু ডাকছে। মনে হচ্ছে ঐক্য ঐশীর মতো মেয়েটা ওনার আরেকটা সন্তান। জোবাইদা চৌধুরী গলা ঝাড়লেন, অলংকার নারী সৌন্দর্যের প্রতীক মা।
আমার এতগুলো গহনা আলমারিতে পড়ে থেকে কি করবে? এগুলো আমার ঘরের বউয়ের গলায় শোভা পায়। এই বলে গহনাগুলো নিজের হাতে উনি আবৃতিকে পরিয়ে দিলেন। ওয়াফা আরশান নানুমনের কোলে বসে বিমোহিত ডাগর ডাগর চোখে তাকিয়ে দেখছে সেজেগুজে পুতুল বনে যাওয়া তাদের মাম্মামকে। মাশাল্লাহ, কারো নজর না লাগুক। ভাবি আসো, আউটডোর ফটোশুট করতে হবে। ঐশী চপল পায়ে রুমে ঢুকে বলল। ওয়াফা আরশান তটস্থ ভঙ্গিতে আবৃতির দুহাত আঁকড়ে ধরল। ঐশীকে দিল না ধরতে। সবাই শব্দ করে হাসল। হলরুম ইতোমধ্যে জমে উঠেছে নানা অতিথিদের সরগরমে। ঐক্যের বিজনেস ক্লায়েন্ট থেকে শুরু করে বেশ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ওদের রিসিপশনে। একজন সাকসেসফুল বিজনেস ম্যান হওয়ার সুবাদে মিডিয়ার লোকজনের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। ঐক্য পকেটে হাত গুজে ওর একজন পার্টনারের সাথে কথা বলছিল। হঠাৎ হলরুমের লাইটগুলো সব নিভে গেল। সবার সাথে সাথে ঐক্যের নজর তড়িৎ স্থির হয় সিঁড়ির কাছে জ্বলে ওঠা স্পটলাইট বরাবর। ওয়াফা আরশান প্রফুল্ল মুখে আবৃতির দুহাত আঁকড়ে সিঁড়ি বেয়ে নামছে। ঐক্যের দৃষ্টিতে যেন গোটা পৃথিবীর শীতলতা ভর করল দৃশ্যটা দেখে। জীবনে কখনো ভেবেছিল এমন সুন্দর একটা দৃশ্যের সম্মুখীনও হবে? গাঢ় মেরুন রঙা লেহেঙ্গাটা আবৃতিকে দেখে ঐক্য মনে হয় দুটো হার্টবিট মিস করলো। বইয়ের মাত্রা রিক্ত সৌন্দর্যে ওর বুকে আরেকবার চিনচিনে ব্যথা জাগলো। পাশ থেকে রাত কনুই দিয়ে গুঁতো মারল। ভাই, যা ভাবিকে এগিয়ে আন। পরে ভ্যাবলাকান্তের মতো হাঁ করে চেয়ে থাকিস। বন্ধুর গুঁতো খেয়ে ঐক্যের চৈতন্য ফিরে। গলা খাকারি দিয়ে সিঁড়ির কাছে এগিয়ে এসে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় আবৃতির দিকে। আবৃতি আনত চোখ যুগল তুলে এক পলক ঐক্যকে দেখল। তারপর নিজের হাতটা রাখে ঐক্যের হাতে। আহান ফটোগ্রাফারের মাথায় চাটি মেরে ক্যামেরাটা ছিনিয়ে নেয়। ভাই, ছবি তুলছেন না কেন? দেখছেন নাকি সুন্দর একটা সিনারি? আহান নিজে এই অবস্থায় ওদের কয়েকটা ছবি তুলল। স্টেজে উঠে ঐক্য সম্মোহনী দৃষ্টিতে আবৃতির আগাগোড়া নজর বোলালো। আরে ভাইয়া, এদিকে ক্যামেরার দিকে তাকান, বউকে পরেও দেখতে পারবেন। আবৃতি লজ্জায় মাথা নামিয়ে নিল। ওর এবার কান্না পাচ্ছে। আর কত লজ্জায় পড়তে হবে? ঐক্য বিব্রত হয়ে গলা ঝেড়ে ক্যামেরার দিকে তাকালো। আবৃতি দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, আপনাকে আমি দেখে নেব। আপনার জন্য কাল থেকে আমাকে লজ্জায় লজ্জায় খাবি খেতে হচ্ছে। বেচারা ঐক্য বুঝলো না বউ তার রাগ করেছে কেন। ও মাই গড মাহি, হোয়াট আ সারপ্রাইজ। আয়নার সামনে শরীরে বডি লোশন মাখতে থাকা মাহিরা ভ্রুকুটি করে শুধায়। হোয়াট হ্যাপেন্স রাজ? রাজ সরগরম গলায় বলল, তোমার এক্স হাজবেন্ড দেখি বিয়ে সেরেছে কাল। মাহিরার চলন্ত হাত যুগল থেমে যায় সহসা। শিরদাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। হতবাক গলায় এক প্রকার চেঁচিয়ে বলল, হোয়াট? কি বলছো তুমি? ঐক্য বিয়ে করে নিয়েছে মানে? কখন? এই তো কাল। দেখো সোশ্যাল মিডিয়া শৈলব দ্য গ্রেট বিজনেসম্যান ঐক্য চৌধুরী দ্বিতীয় বিয়ের নিউজ দিয়ে। বলে শব্দ করে হাসল রাজ। ঠোঁট বাঁকিয়ে হেসে ফের বলল, যাই বলো, ঐক্য চৌধুরীর বউ ভাগ্য ভালো। তুমিও সুন্দরী ছিলে, আর বর্তমান বউটাও আগুন সুন্দরী। মাহিরা রাজের হাত থেকে ফোনটা চিলের মতো ছোঁ মেরে নিয়ে নিল। ফোনটায় তাকাতেই থমকে দাঁড়িয়ে রইল দুপল। স্ক্রিনে জ্বলজ্বল করেছে নতুন বরকনের যুগল ছবি। ঐক্যর পাশে বধূ বেশে থাকা আবৃত্তিকে চিনতে ওর 2 সেকেন্ড সময় লাগলো। মনে পড়ল ওয়াফার স্কুলে সাক্ষাৎ হওয়া স্বল্প পরিচিতা আবৃত্তির কথা। বিস্ময়ে বিমূঢ় বনে গিয়ে মাহিরা বিড়বিড়ি আওড়ায়, এই মেয়েটার বাচ্চা ওয়াফার ক্লাসমেট না? এই মেয়েটা ঐক্যর বউ কিভাবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাহিরার শরীরটা মৃদু কাঁপছে। কিছুতে বিশ্বাস করতে পারছে না ঐক্য সত্যি বিয়ে করে নিয়েছে। রাজ তীর্যক হেসে বেড থেকে নামলো কোমরে তোয়ালে পেঁচিয়ে। প্রেমিকার চোখে তার প্রাক্তনকে নিয়ে অনিশ্চয়তার মৃদু আস্ফালন ওর অভিজ্ঞ দৃষ্টি এড়ালো না। আজ থেকে 4 বছর আগে মাহিরাকে কিভাবে ম্যানিপুলেট করে ঐক্যের সাথে ডিভোর্স করিয়েছিল সেসব মনে করে ঠোঁটে কুটিল হাসি ফুটে ওঠে। মাহিরার মনে এখনো এক্সের প্রতি একটা সফট কর্নার রয়েছে, সেটা সম্পর্কে ভালোভাবেই অবগত রাজ। শত হোক মাহিরার পাগলা প্রেমিক ছিল কিনা ঐক্য, কিন্তু কেরিয়ার, নেম, ফেমের নেশা মাহিরাকে ওর স্বামী সন্তান ছাড়তে বাধ্য করেছে। অবলীলায় রাজের শয্যাসঙ্গিনী পর্যন্ত রয়ে গিয়েছে।
রাত জানে মাহিরা এখন ওকে আবার প্রেসার দেওয়া শুরু করবে বিয়ের জন্য। বিয়ে করো বলে সে একই মন্ত্র জপতে থাকবে। কিন্তু রাজ করবে এই ছলনাময় কি বিয়ে? অসম্ভব। রাজের ভাবনাই সঠিক হলো। হঠাৎ মাহিরা অস্বাভাবিক আচরণ করা শুরু করে। কেমন অপ্রকৃতস্থের মতো রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে, অস্থির গলায় বিড়বিড় করে বলে, ঐক্য বিয়ে করে নিয়েছে। ও আমাকে জেলাস ফিল করাতে বিয়ে করেছে। আই নো ভেরি ওয়েল। কি ভেবেছ? একটা বাইরের মেয়েকেও আমার মেয়ের মা বানিয়ে দেবে? এত ইজি? আমি কোনো অ্যাকশন নেইনি দেখে ঐক্য খুব বার বেড়েছে রাজ। আমি ওকে দেখে নেব। ও কি করে ওই মেয়েটার সাথে সুখে থাকে আমিও দেখে নেব। মাহিরা ফনা তোলা সাপের মতো ফোঁস করছে, যেন এক্ষুনি কাউকে ছোবল মেরে বসবে নিজের বিষ দন্ত দিয়ে। রাত চিবুকে হাত বুলিয়ে বিদ্রূপ চোখে দেখছে মাহিরাকে। আপন মনে বিড়বিড় করে মাহিরা হঠাৎ রাজের সামনে দাঁড়িয়ে অস্থির চিত্তে বলল, ঐক্য আমাকে জ্বালাতে বিয়ে করেছে না? এবার আমি ওকে দেখিয়ে দিব এই মাহিরার জন্য ওর থেকেও বেটার অপশন আছে। রাজ চলো বিয়ে করে ফেলি। রাজ কপাল কুঁচকে বিরক্তিকর গলায় বলল, মাহিরা কাম ডাউন। সবসময় বিয়ে বিয়ে করে কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। মাহিরা উন্মাদিনীর মতো সেন্টার টেবিলে থাকা অ্যালকোহলের বোতলটা হাতে তুলে নিয়ে মেঝেতে ছুঁড়ে মারল। গর্জে উঠে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি রাজ। আমি পারবো না আর এভাবে ঝুলে থাকতে। আমাকে তোমার বিয়ে করতে হবে। রাজ ফিক করে হেসে দিল। মাহিরা অবাক চোখে তাকিয়ে বলে, হোয়াই আর ইউ লাফিং? এখানে হাসার কি বলেছি আমি? রাজ কোনো মতে হাসি থামিয়ে কটাজ্ঞের সুরে বলে, তোমার কেন মনে হলো আমি তোমাকে বিয়ে করব? মাহিরা হতভম্ব হয়ে আওড়ায়, মানে তুমি আমাকে ভালোবাসো না রাজ? রাজ অকপটে বলল, তোমার মতো মেয়েদের বড়জোর বেড পার্টনার করা যায়, বউ নয়। রাজ, মাহিরা বর্জা হতেন ন্যায় অস্ফুটে আওড়ায়। যে মেয়ে নিজের 5 বছরের সম্পর্ক ছিন্ন করে স্বামী দুধের শিশুকে ছেড়ে আসতে পারে, সেই মেয়ে যে আমাকে ভালোবাসে এটার থেকে সেরা জোকস এই পৃথিবীতে দুটো নেই মাহিরা বেবস। মাহিরার যেন আজ অবাক হওয়ার দিন, যে পুরুষটার প্ররোচনায় মাহিরা নিজের ভালোবাসাকে ছাড়লো, সন্তানকে ফেলে আসলো, সেই কিনা আজ ওর দিকে আঙুল তুলছে, ওকে হেয় করে কথা বলছে। মাহিরা ঢোক গিলে কোনো রকম ভেঙে ভেঙে বলে, আমাকে ভিলেন বানিয়ে নিজে এখন সাধু সাজছ? তখন কে আমাকে কনভিন্স করেছিল আমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব সে নেবে? তো তোমার স্বপ্ন কি পূরণ করিনি আমি? দেখো, আজ তুমি একজন সফল মডেল হয়েছ। কার বদৌলতে? তুমি আমাকে তখন কেবল কেরিয়ারের লোভ দেখিয়ে আমার সংসারটা ভাঙনি রাজ। ভুলে গেলে? তুমি বলেছিলে ঐক্যর থেকেও আমাকে সুখে রাখবে, ওর মতো কথায় কথায় ডমিনেট করবে না। তাহলে এখন উল্টো সুরে গান গাইছো কেন? রাজ ভনিতা করল না। সত্যি বলতে তখন আমি তোমার রূপ থেকে পিছলে পড়েছিলাম। আর যেটা একবার রাজের দৃষ্টিতে ভালো লেগে যায় সেটা রাজ যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। তোমাকে আমি সত্যি সুখে রাখবো সোনা, যা চাইবে তাই পাবে, যদি আগের মতো আমার সুইট বেড পার্টনার হিসেবেই থেকে যাও। মাহিরার চোখ দুটো ছলছল করে ওঠে। যার জন্য মাহিরা আজ সব হারিয়েছে, সে কত সহজে না মাহিরাকে রক্ষিতা তকমা দিয়ে দিল। একটা ঢোক গিলে মাহিরা ভেজা গলায় বলে ওঠে, রাজ আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার শয্যা সঙ্গিনী অবধি হয়েছি। তুমি। রাজ কথা কেড়ে নিল। ও মাহিরা, প্লিজ এসব মেলো ড্রামা বন্ধ করো। তুমি আমার বিছানা গরম করেছো, তার বিনিময়ে আমি তোমার কেরিয়ার বিল্ড আপ করে দিয়েছি। এই যে বিলাসবহুল লাইফস্টাইল লিড করছো, ডোন্ট ফরগেট এটা আমার সুবাদেই করতে পারছো। মাহিরার হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে দিল। ওর হাসির শব্দে রাজের শিরদাঁড়া শীতল হয়ে যায়। কেমন গা ছমছমে ভুতুড়ে শুনতে হাসির শব্দটা। মনে মনে একটু ভীত হলেও রাজ বুঝতে দিল না। নিজের অভিব্যক্তি আড়াল করে ভ্রু কুঁচকে থমথমে গলায় জিজ্ঞেস করে, হাসছো কেন? মাহিরা কোনো মতে নিজের হাসি থামিয়ে বলে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। মানে? মাহিরা হঠাৎ একটা অদ্ভুত কাজ করে। শরীর থেকে বাথ টাওয়ালটা খুলে ছুঁড়ে মারে। রাজের সামনে উন্মুক্ত হয় মাহিরার লাশময় নারী শরীরটা। রাজ বিস্মিত হয়ে তাকিয়ে রয়। মাহিরাকে দেখতে ওর মোটো স্বাভাবিক মনে হচ্ছে না। মাহিরার ঠোঁটে একটা বঙ্কিম হাসির রেখা ভেসে ওঠে। চোখে মুখে অশনি চিলিক, যেন সাক্ষাৎ ডাইনি দাঁড়িয়ে আছে রাজের সামনে।
মাহিরা নগ্ন শরীরে একদম রাজের সন্নিকটে এসে দাঁড়ায়। রাজের কাঁধে নিজের দুহাত উঁচিয়ে ঝুলে পড়ে, ঠোঁটে ক্রূর হাসি ফুটিয়ে বলে, তুমি কি ভেবেছ রাজ? তুমি ছাড়াই মাহিরার কোনো গতি নেই? রাজ কিছু না বলে বিহ্বল হয়ে চেয়ে রয় মাহিরার ফর্সা কুটিল মুখটায়। মাহিরা বক্র হেসে নিজের শরীরটা দেখিয়ে বলে, এই আকর্ষণীয় শরীরটা দেখেছ? যে কোনো পুরুষ মাত্র আকাঙ্ক্ষার এই শরীর। যেমন ভাবে তুমি এই শরীরটায় পিছলেছ, তেমন ভাবে তোমার থেকেও বেটার কাউকে এই শরীরের মোহে জড়াতে এই মাহিরাকে বেশি একটা কষ্ট করতে হবে না। একটু থেমে ফের বলে ওঠে, আর আমাকে টাকা পয়সার খোঁটা দিচ্ছ? তুমি জানো যে ঐক্যকে আমি ছেড়ে এসেছি, সে ঠিক কত কোটি টাকার সম্পদের মালিক? সেই সম্পর্কে তোমার মিনিমাম ধারণা আছে? হ্যাঁ, আমি মানছি আমি কেরিয়ারের লোভে ওকে ছেড়ে চলে এসেছি। ও যদি আমার স্বপ্ন, আমার কেরিয়ারের পথে বাধা হয়ে না দাঁড়াতো, তবে আমি কখনো তোমার মতো বস্তি থেকে উঠে হঠাৎ বড়লোক বনে যাওয়া লোকের কাছে নিজেকে বিলিয়ে দিতাম না। মাহিরা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, রাজ ধমকে বলে। ও স্তব্ধ, হতবাক চোখে তাকিয়ে থাকে মাহিরার সুন্দর মুখটায়। কিন্তু আজ আর এই সুশ্রী চেহারাটা ভালো লাগলো না রাজের নিকট। বরং মনে হলো যেন ওর সামনে একটা পিশাচি মূর্তি দাঁড়িয়ে আছে। মাহিরা রাজের ফর্সা গালে একটা চুমু খেয়ে ন্যাকামি স্বরে বলে, বেবি, ল্যাঙ্গুয়েজ খারাপ তো আগে তুমি করেছ, আমাকে স্লাট বলে। কিন্তু আমার না তোমাকে ছাড়া চলবে না। তুমি আমার জীবনে এসে ঐক্যকে ভুলিয়ে দিয়েছ। তোমাদের দুজনের মতো সুখ আমি আর কোনো পুরুষের কাছে পাইনি, বিশ্বাস করো। রাগে গা জ্বলতে লাগলো রাজের, দাঁত কিরমির করে বলল, কিন্তু আমি এখন আর তোমাকে চাই না। তুমি শুধুমাত্র আমার বিছানা গরম করা স্লাট মাত্র। আমার স্ত্রী সন্তান আছে। অপমানে মুখ লাল হয়ে যায় মাহিরার। এই শয়তানটার জন্য কিনা ঐক্যের পাগল করা ভালোবাসাকে পায়ে মারিয়ে এসেছিল, আর আজ ওকে শুনতে হচ্ছে কিনা স্লাট। মাহিরার ক্ষিপ্রতা এবার চরমে উঠল। তর্জনী তুলে শাসিয়ে বলল, আমাকে তোমার বিয়ে করতেই হবে রাজ। না করলে কি করবে? মাহিরা অপ্রকৃতস্থের মতো হেসে ওঠে, হিসিয়ে বলে, তোমার আর আমার সুখময় রতিক্রিয়ায় যতগুলো ভিডিও ক্লিপস আর ফটোস আছে, সেগুলোতে আমার মুখটা ব্লার করে ইন্টারনেটে ছড়িয়ে দেব। রাজ স্তব্ধ, নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরার কুটিল মুখটায়। মাহিরা রাজের বদলে যাওয়া ভীতু মুখটা দেখে বড় আনন্দ পেল। কি ভেবেছিলে মাহিরাকে পুতুলের মতো খেলে আবার ছুঁড়ে ফেলে দেবে? না রাজ, তুমি এবার আর আমাকে ডাবল ক্রস করতে পারবে না। এবার আমি এমন কিছু করব যে তোমাকে যে কোনো মূল্যে আমায় গ্রহণ করতেই হবে। রাজ দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি দেখে নেব মাহিরা। বলে রাজ হনহন করে ওয়াশরুমে চলে গেল। রাত যেতেই মাহিরার মুখের ভাবভঙ্গি বদলে গেল। বিষণ্ণ মাহিরা অস্থির চিত্তে জামা কাপড় পরে বেডে বসে নিজের মাথার চুল খামচে ধরল। অদ্ভুতভাবে ওর বুকে কেমন যন্ত্রণা হচ্ছে। ঐক্যকে স্বেচ্ছায় ছেড়ে আসলো, অন্য আরেকটা মেয়ের সাথে কিছুতেই মেনে নিতে পারছে না। অসহ্য যন্ত্রণা মাহিরা হঠাৎ নিজের চুল খামচে ধরে। বুকে আফসোসের চিনচিনে ব্যথা। হেলায় কি হারিয়েছে তা মাহিরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। শত হোক, দিন শেষে প্রতিটা মেয়েই চায় একটা সংসার হোক। ঐক্যের নিখাদ ভালোবাসা পায়ে ঠেলে ওকে রাজের প্ররোচনায় পা দেওয়া উচিত হয়নি। যা ভুল হওয়ার হয়ে গিয়েছে। এখন রাজকে ছাড়া মাহিরার কোনো গতি নেই। একটা পজ লাইফ লিড করতে হলে ওকে যেভাবেই হোক রাজকে হাত করতেই হবে। এই মডেলিং এর ভাত নেই যদি না রাজ মাহিরার হাতের মুঠোয় না থাকে। চৌধুরী বাড়িতে আসল বাসটা পড়ল রাতে। তখন রিসিপশন শেষে চৌধুরী ভিলা খানিক শান্ত হয়েছিল। বাড়িতে তখন কেবল নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। ঐক্যের ফুফু সন্ধে নামার পরপরই সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত থাকতে বললেন। বাচ্চাদের প্লে রুমে খেলতে বসিয়ে দিয়ে ঐক্য আবৃত্তি নিচে নামলো। মাথায় ঘুমটা টেনে আবৃত্তি কিচেনে গিয়ে সবার জন্য নিজের হাতে তৈরি করা ফুলকপির পাকোড়া আর চা নিয়ে আসে। ঐশী একটা আপেলে কামড় বসাতে বসাতে সবে সবার সাথে বসতে যাচ্ছিল, এমন সময় একটা রাম ধমক আছড়ে পড়ল ওর উপর। তুমি এখানে কি করছো? ঐশী বোকার মতো তাকিয়ে প্রশ্ন করে। ফুফু, আপনি না সবাইকে ডাকলেন? আমি ছোটদের এখানে ডাকিনি, যাও নিজের রুমে যাও। ঐশী হতভম্ব হয়ে উঠে চলে গেল। আশ্চর্য, ছোট মানে? ও কি ওয়াফা আরশান নাকি? ও যেতে ওয়াহিদা মুখ খুললেন।
এক পলক আনত মুখে ঐক্যের পাশে দাঁড়িয়ে থাকা আবৃত্তিকে পরখ করে বললেন রাশভারী গলায়, ভাবি, ঐশীর বিয়ে দিচ্ছ না কেন? জোবাইদা চৌধুরী চশমাটা ঠেলে অবাক দৃষ্টিতে তাকান ননদের দিকে। অবুঝ গলায় প্রশ্ন ছোড়েন, মানে? ওর তো বাগদান হয়েই গিয়েছে ওয়াহিদা, তুমি কিসের বিয়ের কথা বলছো? ঐশী কান খাড়া করে নিল। আসলে ও তখন রুমে যায়নি, দোতলার মোটা পিলারের আড়ালে লুকিয়েছিল এখানে কি কথা হচ্ছে শুনতে। কিন্তু ফুফুর মুখে নিজের বিয়ের কথা শুনে ও বিভ্রান্ত হয়ে গেল। বুঝলো না তিনি আসলে কি বলতে চাইছেন। শোনো ভাবি, যা বলা সরাসরি বলছে। প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ের বিয়ে না দিয়ে বাগদান নামক ফালতু সম্পর্ক ঝুলিয়ে রাখা সমীচীন না। ঐক্য তীক্ষ্ণ দৃষ্টিতে ফুফুর ভাবভঙ্গি বোঝার চেষ্টা চালিয়ে গেল। জোবাইদা চৌধুরী বুঝলেন না ওয়াহিদা হঠাৎ ঐশীর বিয়ে নিয়ে পড়লো কেন। বিয়ে তো দেবই ওয়াহিদা, কিন্তু মেয়েটার ফাইনাল প্রুফ সামনে, বোঝোই তো এই সময়টায় বিয়ের ঝামেলাটা কতটা প্রভাব ফেলবে। ভাবি, বিয়ে দেবে না বুঝলাম, কিন্তু ছেলে মেয়ে যে অবাধ মেলামেশা করছে সেই খবর রেখেছ? ঐশী আঁতকে ওঠে, শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ফুফু এসব কি বলছে? ঐক্য আবৃত্তি এক পলক নিজেদের মুখ চাওয়াচাই করলো। ঐক্য খানিকটা বিব্রত ভঙ্গিতে বলল, ফুফু, এখন কি করতে পারি? কি করবে মানে? যথাশীঘ্রই ওদের সম্পর্কটা হালাল করার ব্যবস্থা করো। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে না দিয়ে তোমরা কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দিয়েছ। ঐক্য বলতে চাইল, বাট ফু। আবৃত্তি ত্রস্ত ঐক্যের হাত খামচে ধরল। ঐক্য তাকালে আবৃত্তি চোখ দিয়ে ইশারা করে মানা করে ফুফুর মুখে তর্ক না করতে। আমার মনে হয় ফুফুর কথাটা আপনার একবার ভেবে দেখা উচিত ঐক্য। তোমরা সবাই এটা কিভাবে বলছো? সামনে ঐশীর লাইফের এত বড় একটা টার্নিং পয়েন্ট, আর এই সময়টা বিয়ের ঝামেলায় ঢুকে পড়লে টোটালি নিজের গোল থেকে ডিস্ট্রাক্টেড হয়ে পড়বে আবৃত্তি। আবৃত্তি স্বামীর পাশে বসলো, ওর কাঁধে হাত রেখে বোঝানোর সুরে বলল, ঐক্য আপনি ভুলে যাচ্ছেন ঐশীর বাগদত্তা কিন্তু নিজেও ডক্টর, তাই আহানের কাছেও পড়াশোনা থেকে মন সরে যাবে এই ভয়টা সম্পূর্ণ অমূলক। ঐক্যকে খানিক ভাবুক দেখা গেল। আবৃত্তি আবার বলল অস্ফুটে, আর তাছাড়া ফুফুর কথাটা কিন্তু একদম সঠিক। বিয়েবিহীন এরকম একটা ঝুলে রাখা সম্পর্কে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে রাখা উচিত না। ঐক্য থমথমে গলায় বলল, ওকে, আমি কালকে আম্মুর সাথে কথা বলে দেখি। আবৃত্তি মুস্কি হাসলো। ঐক্যর হাসি মুখের দিকে তাকিয়ে হঠাৎ ডাকলো, আবৃত্তি। আবৃত্তি সচকিতে বলে, জি। ঐক্য ইতস্তত ভাবে বলল, আমি আরশানকে লিগালি আমার করে নিতে চাই। আবৃত্তি চটক কাটার ন্যায় থমকে তাকালো। ওর বিহবল দৃষ্টি দেখে ঐক্য একটা শুষ্ক ঢোক গিলে বলল, আমি যদি আরশানকে আমার নামটা দিতে চাই, তোমার তাতে আপত্তি আছে কোনো? আবৃত্তি কি বলবে ভেবে পেল না। ঐক্যের আচানক প্রস্তাবটা বড় অপ্রত্যাশিত ছিল, তবুও বলল ক্ষীণ কণ্ঠে, ঐক্য, আরশান তো আপনারই। আমি জানি আবৃত্তি, কিন্তু আমি চাই ইন ফিউচার কেউ আমার সন্তানের অস্তিত্ব নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুলুক। আমি চাই ওকে মানুষ ঐক্য চৌধুরীর নামেই চিনুক। আবৃত্তির চোখ জোড়া ছলছল করে ওঠে। এই জীবনে ওর আর কিছু কি পাওয়ার আছে? আবৃত্তির অশ্রুসিক্ত চোখ দেখে ঐক্য পাগল হলো। ওকে আগলে আদুরে হাতে চোখের পানি মুছে বলে, কাঁদছো কেন তুমি? আচ্ছা আচ্ছা, ওকে, তোমার যেটা ইচ্ছে সেটাই হবে। হুম। আবৃত্তি হঠাৎ ফুঁসে উঠল, আপনি কেন আমার জীবনে প্রথম পুরুষ হলেন না ঐক্য? ঐক্য সম্পূর্ণ স্তব্ধ, মুখ হয়ে চেয়ে রইল, মুখ ফুটে উচ্চারণ করতে পারল না কিছু। আবৃত্তি ফের হাহাকার করে বলে উঠল, আমার আরশান তো আপনার সন্তান হয়েও জন্মাতে পারত। আমাদের জীবনে ওই কালো অধ্যায়টা না আসলেও পারত ঐক্য। আমি আমি শুধুমাত্র আপনার স্ত্রী হয়ে। হুশ। আবৃত্তির ঠোঁটে আঙুল চেপে বলল ঐক্য। মেয়েটাকে বকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে অস্ফুটে বলল, কেঁদো না আবৃত্তি। হয়তো তোমার জীবনে প্রথম পুরুষ হয়ে আসার সুযোগ আমাকে উপরওয়ালা দেননি, কিন্তু তিনি আমাকে একজন চমৎকার নারীর স্বামী আর একটা ফুটফুটে বাচ্চার পিতা হওয়ার তৌফিক করে দিয়েছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জীবনের অন্তিম নিঃশ্বাস অবধি এই বকে তোমাদের আগলে রাখবো, প্রমিস। মে আই কাম ইন? ওয়াফা আরশান খেলা ছেড়ে পেছনে ফিরে তাকালো, দেখে দরজায় তাদের পাপা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরশান উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে,
পাপা দেখো, ওয়াফা মনির টয় হাউসটা কত সুন্দর। ঐক্য হাসি মুখে এগিয়ে এসে ওদের সামনে ম্যাটে বসে পড়ল। আরশানকে নিজের কাছে টেনে নিয়ে নরম সুরে বলল, তোমার পছন্দ হয়েছে বাবা? আরশান চকচকে চোখে উপর নিচ মাথা নাড়ায়। ঐক্যর কপালে চুমু খেয়ে পকেট থেকে ফোনটা হাতে নেয়। দেখো তো বাবা, কোনটা নেবে? ঐক্য নিজের ফোনটা আরশানের দিকে বাড়িয়ে শুধায়। আরশান যেন চাঁদ হাতে পেয়েছে অমন খুশি মনেই ওয়েবসাইটে টয়েস চুজ করতে লাগলো। সাথে যোগ দিল ঐক্যের খেলনা লোভী সুযোগ্য কন্যাটি। পুরো রুম ভর্তি খেলনা, যে রুমটার নামই ওয়াফাস টয় হাউস। খেলনা দিয়ে ভর্তি থাকার পরেও নিজেও আরশানের সাথে প্রতিযোগিতায় নেমেছে খেলনা চুজ করতে। কি করছেন আপনারা? আবৃতি খাবারের প্লেট হাতে রুমে ঢুকতে ঢুকতে বলল। ওর দিকে সবাই এমন ভাবে তাকালো যেন আবৃতি তাদের কোনো গুরুত্বপূর্ণ কর্মে এসে ব্যাঘাত সৃষ্টি করেছে। আবৃতি প্লেটটা সামনে প্লে টেবিলটা রেখে উৎসুক নেত্রে ঝুঁকে তাকায় ফোনে। দেখতে বাপ বাচ্চারা মিলে এত মনোযোগ সহকারে আসলে কি করছে। কিন্তু ফোনে তাকাতে আবৃতির চক্ষু চড়ক গাছ। বিচ্ছু দুটো প্রায় লাখখানেক টাকার মতো খেলনা অর্ডার করে ফেলেছে ইতোমধ্যে। কিছুক্ষণ থম মেরে থেকে আবৃতির শান্ত মাথাটা দপ করে জ্বলে ওঠে। ফোনটা ছিনিয়ে নিয়ে আর্তনাদ করে বলে ওঠে, হায় আল্লাহ, আপনি পাগল হয়েছেন ঐক্য? কি শুরু করেছেন ওদের সাথে? ওরা এমন ভাবে টয়েস অর্ডার করছে যেন লটারি লেগেছে ওদের। ওয়াফা মাম্মামের বকা থেকে বাঁচতে হুড়মুড় করে বলল, মাম্মাম, আমি শুধু 3টা ডল অর্ডার করেছি। আবৃতি আরশানকে একটা ঝাড়ি মারে। আরশান, তুমি এতগুলো খেলনা দিয়ে কি করবে? পাপা বলেছে তাই বলে তুমিও সেটা সুযোগ নেবে? আহ, এভাবে বলছো কেন আবৃতি? সমস্যা কি? সামান্য টয়সই তো। সামান্য টয় কে লাখ টাকার কেনে? আরশান মাথা নিচু করে টলমলে চোখে নাক টানলো। ঐক্যের শান্ত মেজাজটা এবার চটে যায়। দারাজ গলায় বলে, আবৃতি, বাচ্চাদের আবেগকে কখনো টাকা দিয়ে মূল্যায়ন করবে না। আমার বাচ্চারা ইচ্ছে করলে কোটি টাকার টয়স কিনবে। ঐক্যের রাশভারী গলায় আবৃতি দমে গেল। হঠকারিতায় ঐক্যকে হাট করে ফেলেছে কি? অস্ফুটে বলে, না মানে এগুলো তো অপচয় ঐক্য। প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করা তো ভালো কথা নয়। হোক অপচয়, আর কোনোদিন ওদের এমন কথা বলবে না আবৃতি। এখন আমার ছেলেকে সরি বলো। আবৃতির চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে যাবে। হতবাক গলায় বলল, আমি এই পুস্কেটাকে সরি বলবো? হ্যাঁ বলবে। দেখো তোমার বকা খেয়ে ওর চোখে পানি জমেছে। পাপার আহ্লাদে আরশান এবার ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। আবৃতি হতাশ চোখে দেখলো ছেলের ঢং। ছেলে তার এমন ভাবে কাঁদছে যেন আবৃতি এই প্রথম তাকে বকে দিয়েছে। তবুও স্বামীর আদেশ শিরোধার্য। তাই চুপচাপ আরশানকে কোলে টেনে বলল, সরি আব্বাজান, মাম্মামকে মাফ করে দিন। মাম্মাম আর কোনোদিন আপনাকে বকবে না। আপনি চাইলে 10 লাখ টাকার টয়েসও কিনতে পারেন। আপনার পাপার অনেক টাকা। শেষের কথাটা ঐক্য সরু চোখে তাকালো। আবৃতি পাত্তা না দিয়ে খাবারের প্লেটটা হাতে নিয়ে বলল, আসো, রাত 9টা বেজে গিয়েছে। আবৃতি দুজনকে সামনে নিয়ে খাওয়াতে বসলো। সকালে আর দুপুরে ওরা নিজের হাতে খায়। রাতে আবৃতি নিজের হাতে একসাথে খাইয়ে দেয়। ঐক্য ওদের পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখলো। যে মেয়ে প্রতিদিন খেতে হাজার তালবাহানা করত, সে আজ 2 দিন কত তৃপ্তি সহকারে খাচ্ছে মায়ের হাতে। ঐক্যের মনে হঠাৎ ভীষণ আফসোস জাগলো আবৃতির ন্যায়। ইস, যদি আবৃতি আরো 4 বছর আগেই তার লাইফে আসতো, তাহলে হয়তো তার মেয়েটাকে 1 মাস আইসিইউতে থাকতে হতো না। অবহেলায় এর হাতে ওর হাতে বড় হতে হতো না। দিনটা শুক্রবার। সাত সকালে কোমরে শাড়ির আঁচল গুজে কিচেনে ব্যস্ত সময় কাটাচ্ছে আবৃতি। এক হাতে মাংসের কড়াইতে কাটা আলুগুলো দিয়ে অন্য চুলায় লুচিগুলো ভেজে নিচ্ছে। পাশে রেনু রুটি সেকছে ঐশীর জন্য। ভাবি, হালুয়ার জন্য বাদাম কুচি কুচি করমু? আবৃতি হাতের কাজ জারি রেখে ব্যস্ত গলায় বলল, হ্যাঁ করো, কিসমিস ভিজিও মনে করে। আচ্ছা। বাহ, অনেক সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। কি রান্না করছো আম্মু? রান্নাঘরে দরজায় এসে দাঁড়িয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন জোবাইদা চৌধুরী। আবৃতি ওনাকে দেখে মৃদু হেসে বলল, এই তো আম্মু, লুচি মাংসের ঝোল করছি। আর ওয়াফা আরশানের জন্য সুজির হালুয়া। তুমি একা একা পারছো তো, নাকি আম্মু হেল্প করব? না না আম্মু, এই তো আমার সব হয়ে গিয়েছে অলমোস্ট। আর রেনু তো হাতে হাতে সাহায্য করছে। আমি পারবো বাকিটুকু সামলাতে। আপনি বসুন।
আমি আপনার গরম আদা পানি দিচ্ছি। জোবাইদা মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখলেন পুত্রবধূকে। মাত্র 4 দিনেই মেয়েটা এই সংসারটাকে এমন ভাবে আগলে নিয়েছে যে মনেই হচ্ছে না এটা তার নতুন সংসার। এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও নিজ হাতে সবার জন্য রান্না করে। জোবাইদা মানা করলেও কানে তোলে না মেয়েটা, যদিও তিনি মনে মনে বেশ খুশি। আবৃতির হাতের রান্না যেন অমৃত। আবৃতি গরম পানিতে আদার রস মিশিয়ে একটা ট্রেতে নিল, সাথে 2টো খেজুর। তারপর মাংসটা নামিয়ে শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে বলল, রেনু, রুটিগুলো হটপটে ভরে রাখো। ঐশী উঠবে লেট করে, না হলে ঠান্ডা হয়ে যাবে। রেনু মাথা নাড়ায়। আবৃতি ট্রেটা হাতে নিয়ে বেরিয়ে যায় কিচেন থেকে। আম্মু নিন আপনার আদা পানি। মুখের সামনে থেকে বইটা সরিয়ে সেন্টার টেবিলে রাখলেন জোবাইদা চৌধুরী। গ্লাসটা তুলে মৃদু হেসে বললেন, এখানে একটু বসো মা, অনেক ঘেমে গিয়েছ। আবৃতি বসলো ওনার পাশে। জোবাইদা চৌধুরী মিহিস্বরে বললেন, আজকে তোমার চাচ্চু আর বেআইনকে আসতে বলেছি আহা ঐশীর বিয়ের বিষয়ে আলোচনা করতে। ভালো করেছি না মা? আবৃতি আলতো হেসে বলে, আপনারা যা ভালো বোঝেন আম্মু। ঐক্যকে আজ অফিস যেতে বারণ করে দিও। আমি তোমার মামা শ্বশুরদেরকেও কল করে আসতে বলেছি। আবৃতি তৎপর হয়ে উঠে দাঁড়ালো। ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, আম্মু, তাহলে তো ওনাদের জন্য দুপুরের ভালো মন্দ রান্নার আয়োজন করতে হবে। আর আপনার ছেলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, একটু বাজার করেও তো আনতে পারে। জুবাইদা শব্দ করে হাসলেন। কি যে বলো না মা, ঐক্য করবে বাজার? তুমি কি কি লাগবে লিস্ট করে সেলিমকে দিয়ে পাঠিয়ে দাও। আবৃতি বলল, আজ আপনার ছেলেই বাজার করবে। জোবাইদা চৌধুরী হাসতে হাসতে বললেন, দেখি পারো কিনা। রুমে ঢুকে আবৃতি দেখে ঐক্য বালিশে উল্টো হয়ে শুয়ে আছে, কোমর অবধি ব্লাঙ্কেট টানা। শ্যামলা উদাম পিঠটা দেখে আবৃতি লজ্জায় নুয়ে যায়। পুরো পিঠ জুড়ে লালচে আঁচড়ের দাগ। স্বামীর পিঠের অবস্থা দেখে আবৃতির ভারী মায়া হলো। চোখের সামনে হাত তুলে নিজের নখগুলো দেখল। বিড়বিড় করে বলল, আজ এই রাক্ষসের নখগুলো কাটতে হবে। ধীর পায়ে হেঁটে আবৃতি ঐক্যের শিয়রে বসল। ঐক্য বদ্ধ নেত্রে ভারী শ্বাস ছাড়ছে। শ্যামলা সুদর্শন মুখটায় নিদারুণ ক্লান্তির ছটা। আবৃতি নরম হাতে কপাল ঢেকে যাওয়া ঐক্যের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। ডাকলো মোলায়েম স্বরে, ঐক্য, ঐক্য উঠুন। ঐক্য নড়েচড়ে উঠে চোখ পিটপিট করে তাকালো। চোখের সামনে আবৃতির ঝাপসা সুন্দর মুখটা দৃশ্যমান হতে ঐক্য মুচকি হাসলো। আবৃতির কোমরটা আঁকড়ে আচমকা একটা হ্যাঁচকা টান মারল। ঘটনার আকস্মিকতা আবৃতির টাল হারিয়ে ঐক্যের উন্মুক্ত বুকে আছড়ে পড়ে। ঝরঝর করে কেশরাশিতে ঢেকে যায় ওর প্যালব কপল। ঐক্য ঘুম ঘুম নেশারু দৃষ্টিতে তাকিয়ে আবৃতির কপালের চুলগুলো সরিয়ে দেয়। ঘোল লাগা গলায় ফিসফিসিয়ে বলে, আজকে সকালটা এত সুন্দর। ঘুম ভেঙে প্রতিদিন এমন একটা পুতুল দেখতে পেলে আর কি লাগে। আবৃতি ঐক্যের প্রেমময় মুডে এক বালতি পানি ঢেলে দিয়ে হঠাৎ বলে ওঠে, উঠুন না, একটু বাজারে যেতে হবে। সহসা ঐক্যের সব ঘোর ছুটে পালালো। ভ্রু কুঁচকে শিওর হতে শুধায়, কি বললে? আবৃতি ওর বুক থেকে উঠে প্রচ্ছন্ন গলায় বলে, বলছি তাড়াতাড়ি উঠতে, বাজারে যেতে হবে আপনাকে। ঐক্য শটান হয়ে উঠে বসলো। হতভম্ব গলায় শুধালো, কিন্তু বাজারে কেন যাব এত সকালে? এত সকালে কোথায়? প্রায় 8টা বেজে গিয়েছে। আর বাজারে মানুষ কেন যায়? অবশ্যই বাজার করতে। ঐক্য চোখ বড় বড় করে নিজেকে ইশারা করে হতবাক গলায় বলল, আমি করব বাজার? আবৃতি ভ্রু কুঁচকে থমথমে আওয়াজে বলল, কেন, কোথায় লেখা আছে আপনি বাজার করতে পারবেন না? এখন উঠুন তো। আজকেও ফজরের নামাজটা পড়েননি। এখন জলদি গোসল সেরে নাস্তা করে বাজারে করে নিয়ে আসুন। আমি লিস্ট দিচ্ছি কি কি আনতে হবে। ঐক্য অসহায় গলায় বলে ওঠে, আবৃতি, সেলিমার ড্রাইভার থাকতে আমাকে কেন বাজারে পাঠাচ্ছ? কারণ ওদের দিলে দেখে শুনে সব কিনতে পারবে না। শুনুন, একটা বড় দেখে ইলিশ নিয়ে আসবেন, ইলিশ পোলাও করব। ঐক্য তবু মিনমিন করে বলল, সেলিম গেলেই পারে, আমি কখনো বাজার করি? আবৃতি ক্ষেপে উঠে বলে, এই উঠুন তো, দামরা একটা বেড়া, অথচ বাজার করতে পারে না। আজকে সব বাজার আপনাকেই করতে হবে। এখন উঠুন, নাস্তা সেরে বাজারে যান। ঐক্যকে ঠেলে ঠুলে বাজারে পাঠিয়ে আবৃতি আবার দোতলায় ওঠে।
কাঙ্ক্ষিত রুমটায় ঢুকে দেখে নিজেদের জন্য বরাদ্দ করা বিছানায় হাত পা ছড়িয়ে মহাসুখে ঘুমের দেশে তলিয়ে আছে আরশান ওয়াফা। আবৃতি জানালার পর্দাগুলো সরিয়ে দিল। সহসা সূর্যের তীব্র আলোক রশ্মি এসে ভিড়ল ওদের নিষ্পাপ ঘুমন্ত মুখগুলোতে। খানিকটা বিরক্ত ভঙ্গিতে নাক মুখ কুঁচকে দুজন অন্যদিকে ফিরে ফের নিদ্রায় তলিয়ে গেল। আবৃতি হেসে দুপাশে মাথা নাড়িয়ে ওয়াফার পাশে বসলো। মেয়েকে সোজা করে শুইয়ে ডাকলো, ওয়াফা, আম্মু ওঠো, আজকে কি আসবে বলো তো? ওয়াফা চোখ ডোলে ঘুম ঝরানো গলায় আদো স্বরে বলল, কে আসবে মাম্মা? তোমার নানুমণি, বড় নান্নান, মেজ নান্নান সবাই আসবে। ওয়াফা সহসা উঠে বসলো। আবৃতি মুচকি হেসে মেয়ের ঘুম ঘুম ফোলা আদুরে মুখটা চুমু এঁকে দিল। ওয়াফাকে ঘুম থেকে তুলতে তুলনামূলক কম কষ্ট করতে হয়, তাই সবার আগে ওকেই ঘুম থেকে তোলে আবৃতি। আরশানের বিছানায় তাকিয়ে আবৃতি হতাশ নিঃশ্বাস ছাড়ে। ওয়াফার রুমে আগে একটা বেড ছিল। এই বাড়িতে আসার পর ঐক্য আরশানের জন্য একটা নতুন বেড এখানে সেট করে দিয়েছে। এখন এই বিশাল বিছানায় তার ছেলে রাতভর কই মাছের মতো লাফ ঝাঁপ করে। রাতে শুয়ে যায় একরকম, সকালে এসে পায় আরেক রকম। এখন এই কই মাছটাকে জাগাতে আবৃতি যুদ্ধে নামতে হবে। প্রায় 20 মিনিট যুদ্ধ শেষে অবশেষে আরশানকে জাগাতে সক্ষম হলো আবৃতি। তারপর দুজনের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে দুটো টুলের ওপর দাঁড় করিয়ে ফ্রেশ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। ফ্রেশ হওয়া শেষে ওদের নাইট স্যুট চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরিয়ে দেয়। আরশান বেডের ওপর বসে পা দোলাচ্ছে আর ভ্রুকুসকে দেখছে তার মাম্মামকে, যে কিনা ভীষণ মনোযোগে ওয়াফার চুল বেঁধে দিচ্ছে। আবৃতির ওয়াফার চুলগুলো দুটো ঝুটি করে বো ক্লিপ পরিয়ে দিল। ওয়াফা চুপটি করে বসে আছে। মাম্মাম প্রতিদিন ওর চুলে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে দেয়। মেয়ের চুল বাঁধা শেষ হলে আবৃতি ওকে নিজের দিকে ফেরালো। মেয়ের পুতুলের মতো অবয়ব দেখে চোখ দুটোতে আবেগের জোয়ার উঠল। মনে মনে কয়েকবার মাশাল্লাহ পড়ে নেয়। আরশান পেটে থাকতে আবৃতি একটা মেয়ের আকাঙ্ক্ষা করত। ওর অনেক মেয়ে বাচ্চার প্রতি শখ ছিল। মনে মনে কত জল্পনা কল্পনা করত, মেয়ে হলে সেজেগুজে পুতুল বানিয়ে রাখবে, এই করবে সেই করবে। ছেলে হওয়াতে ওর সেই শখটা অপূর্ণ রয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ অনাকাঙ্ক্ষিতভাবে এই পুতুলটা উপহার দিয়ে সেই শখটা পূরণ করে দিয়েছেন। আবৃতি বাচ্চা দুটোর সামনে নাস্তা বেড়ে দিয়ে নিজেও প্লেট টেনে বসলো। জোবাইদা চৌধুরীর প্লেটে মাংস লুচি তুলে দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তোমাদের পাপাকে বলেছি আইসক্রিম নিয়ে আসতে। তোমাদের মধ্যে যে পুরো প্লেট ফিনিশ করতে পারবে সেই আইসক্রিম পাবে। দেখা গেল আবৃতির লোভনীয় অফারে দুজনে নিজেদের পুরো খাবারটা খেয়ে শেষ করলো। জোবাইদা চৌধুরী মুগ্ধ চোখে দেখলেন সবটা। এই মেয়ের সন্তান লালন পালনের দক্ষতা দেখে উনি আপ্লুত। ওদেরকে নাস্তা খাইয়ে আবৃতি বাড়ির লনে খেলতে পাঠিয়ে দিল। সকালবেলা রোদটা স্বাস্থ্যের জন্য উপযোগী তাই। তারপর চা নিয়ে আরাম করে শাশুড়ির পাশে বসলো। জোবাইদা চৌধুরী মুচকি এসে বললেন, এত কাজের ধকল যাচ্ছে তোমার উপর মা, কত ক্লান্ত দেখাচ্ছে। এই কাজগুলো আমি ভালোবেসে করি আম্মু, তাই কোনো ক্লান্তি আমাকে ছুতে পারে না। জোবাইদা চৌধুরী মনে মনে বেশ প্রসন্ন হলেন। নিজের একমাত্র ছেলের জন্য সবসময় তিনি আবৃতির মতোই ঘর কোনো সংসারী গোছের মেয়ে চাইতেন। কিন্তু ছেলের যখন নিজের ভালোবাসার দাবি নিয়ে মাহিরাকে চাইল, তখন তিনি মানা করতে পারেননি। মনের মধ্যে খসখস করল, মেনে নিয়েছিলেন একমাত্র ছেলের পছন্দকে, কিন্তু বলে না, মায়ের মন আগাম বিপদ টের পেয়ে যায়। অবশেষে তাই হলো। ওই মাহিরা তার ছেলেকে পুরোপুরি ভেঙে ঘুরিয়ে চলে গেল। আপনার ছেলের বাজার করা ট্যালেন্ট দেখবো আজ। জোবাইদা চৌধুরী হাসতে হাসতে বললেন, শুধু শুধু পাঠিয়েছ, দেখবে বাজার দেখি নাক সিটকে ফিরে আসবে। ঐক্যের গাড়িটা এসে থামে মাছ মাংসের বাজারের সামনে। হঠাৎ বাজারের মুখে গাড়ি থেমে যেতে ঐক্য ভ্রুকুসকে রাশভারী আওয়াজে শুধায়, হোয়াট হ্যাপেন্ড সাবের? এখানে গাড়ি থামিয়েছ কেন? স্যার, গাড়ি আর ভেতরে যাবে না, এখান থেকে বাজারের ভেতর পায়ে হেঁটে যেতে হবে আমাদের। ঐক্য বিরক্তিকর ভঙ্গিতে গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই বেচারার মাথাটা চক্কর কেটে ওঠে। সামনে যতটা দেখা যায় স্যাঁতসেঁতে কর্দমাক্ত রাস্তা।
নাকে এসে বাড়ি খাচ্ছে মাছের উৎকট গন্ধ। ঐক্য তড়িঘড়ি করে পকেট থেকে টিস্যু বের করে নাকে চাপে। ঐক্যের অবস্থা দেখে ড্রাইভার সাবের সচেতন গলায় বলল, স্যার আপনি পারবেন? না পারলে আপনি গাড়িতে বসুন, আমি করে আনছি বাজার। ঐক্য বাজারের ব্যাগটা সাবেরের হাত থেকে ছিনিয়ে নেয় এক প্রকার, গলা ঝেড়ে বলে, না পারার কি আছে? ড্যাডের এত বড় বিজনেস সামলাতে পারলে সামান্যই বাজার করতে পারবো না? না না স্যার, আমি তেমনটা বলতে চাইনি। কামন, ফলো মি। কয়েক কদম বহু কষ্টে পার করে ঐক্য একটা মাছের দোকানের সামনে থামলো। ফিটফাট সাহেব গোছের ঐক্যকে দেখে দোকানের চোখ চকচক করে ওঠে। তৎপর হয়ে উঠে দাঁড়িয়ে পান খেয়ে লালচে দাঁতগুলো বের করে হেসে বলে, আহেন সাব, কি মাছ লাগবো? সব দেখেন এক্কেবারে তাজা লাফাইতাছে, বলে পাশে থু করে পানের পিক ফেললো। ঐক্য নাক সিটকে নিল, গম্ভীর মুখে বলল, বড় দেখে ইলিশ মাপুন। দোকানি কথা মতো বড় বড় দেখে ইলিশ মেশিনে রাখলো। নেন সাব, এখানে 7 কেজি হইছে, আপনারে একেবারে সরস দেইখা দিছি। ইলিশ মাছ কিনে ঐক্য এবার সাবেরকে জিজ্ঞেস করে, মাংসের দোকানগুলো কোন দিকে? এই তো স্যার, আরেকটু সামনে। ঐক্য অসহায় চোখে নিজের পায়ের দিকে চাইল। কাদায় একেবারে যাচ্ছে তাই অবস্থা বুটগুলোর। ভাগ্যিস বুট পরে এসেছে, না হলে এই দুর্গন্ধযুক্ত কাদায় পা দুটো হাবুডুবু খেত। তবু আজ বউকে বাজার করে দেখিয়ে ছাড়বে। অতঃপর মাছ মাংস থেকে লিস্ট মোতাবেক সব দ্রব্যাদি কিনে ঐক্য বাসায় ফেরে। বাড়িতে তখন ও বাড়ি থেকে জাহানারা আর আবৃত্তি চাচা চলে এসেছেন। ঐক্য ওনাদের সালাম দিয়ে কুশলাদি বিনিময়ের পর বাজারের ব্যাগটা হাসি মুখে গিন্নির হাতে তুলে দিল। আবৃত্তি ঐক্যের হাতে এক গ্লাস তরমুজের শরবত তুলে দিয়ে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি এনেছেন? আবার বাজারের আবর্জনা ব্যাগে ভরে নিয়ে আসেননি তো? ঐক্যের হাসি মুখটা দপ করে নিভে গেল। মুখ লোটকে বলল, তুমি খুলেই দেখো না, আমাকে এত অপদার্থ মনে হয় তোমার? বাজারের ব্যাগটা ঢেলে তরতাজা ইলিশ আর ফ্রেশ মাংস দেখে আবৃত্তি খুশি হয়ে গেল। সাথে সবজি, ফলমূল, দই মিষ্টি আর বাচ্চাদের জন্য আইসক্রিমও আছে। আবৃত্তি বেশ প্রসন্ন হলো। ঐক্য শরবত খেতে খেতে বউয়ের মুখভঙ্গি পরখ করে জিজ্ঞেস করে, কি বাজার ঠিকঠাক হয়নি? আবৃত্তি প্রসন্ন চিত্তে বলল, একদম সব ঠিকঠাক। ঐক্য অহংকারে ফুলে ফেঁপে উঠে বলে, বলেছিলাম ঐক্য চৌধুরীকে আন্ডার এস্টিমেট করতে যেও না। দেখলে তো এখন, এই ঐক্য চৌধুরী চাইলে সবই পারে। আবৃত্তি গদগদ হয়ে বলল, এবার থেকে তাহলে বাজার আপনিই করবেন। মুখে নেওয়া শরবতটুকু পেটে চালান করার আগে গলা আটকে গেল বেচারার। কাশতে কাশতে প্রকট নেত্রে রইল আবৃত্তির হাস্যোজ্জ্বল মুখটায়। কোথা থেকে যেন কেউ গেয়ে উঠল, ইয়ে ক্যা হুয়া, কিউ হুয়া, ক্যাসে হুয়া? ঐশী, এই ঐশী, ওঠো। ঘুম ঘুম চোখে পিট পিট করে চোখ খুলে ঐশী। আবৃত্তির মুখটা স্পষ্ট হতেই চোখ কষলে উঠে বসে ঘুম জড়ানো গলায় বলে ওঠে, কি হয়েছে ভাবি? হয়নি এখনো, কিন্তু হবে। কি হবে? তোমার বিয়ে। প্রকট নেত্রে চেঁচিয়ে ওঠে ঐশী। কি? আবৃত্তি কানে হাত দিয়ে বলল, আহ, আস্তে চেঁচাও না রে বাবা, আমার কানের পর্দা ফেটে গেল। ঐশী হতবাক গলায় ভেঙে ভেঙে আওড়ায়, ভাবি তুমি কি সত্যি আমার সামনে আছো, নাকি আমি এখনো স্বপ্নে আছি? না গো ননদিনী, তুমি বাস্তবেই বসবাস করছো। একটা চিমটি কাটো তো। আবৃত্তির ঐশীর কথা মতো বেশ জোরে সোরে একটা চিমটি কাটে। আহ! আবৃত্তি হাসতে হাসতে বলে, কি এবার হয়েছে বিশ্বাস? যাও এবার ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার শাশুড়ি মা এসেছেন। ইস ভাবি, মা আসবে যেহেতু আগে কেন উঠিয়ে দাওনি? এখন কি মনে করবেন উনি? আবৃত্তি ঐশীর হালকা এলোমেলো হয়ে থাকা রুমটা গোছাতে গোছাতে মৃদু হেসে বলে, কিছুই মনে করবে না। তোমার শাশুড়ি জানেন তার হবু বৌমার রাত জেগে পড়তে হয়। এখন ওঠো, জলদি গোসল সেরে আসো, শাড়ি পরিয়ে দিই। ঐশী মনের উত্তেজনা বহু কষ্টে দমিয়ে ওয়াশরুমে ঢুকলো। আবৃত্তি কাজ করছিল। হঠাৎ মুঠোফোনটা তার স্বরে ভাইব্রেট হয়ে স্ক্রিন জ্বলে ওঠে। আবৃত্তি ফোনটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে দেখে একটা আননোন নাম্বার। তবু রিসিভ করে ফোনটা কানে ধরে ধিমি স্বরে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসে একটা দারাজ গলার স্বর, আমি ওয়াফার মাম্মাম।
বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।